ছেড়ে বসে আছে মেহের। চারদিক থেকে ধেয়ে আসা বিকেলের শীতগন্ধ, শীতল বাতাস বারবার এসে আলতো করে ছুঁয়ে যাচ্ছে তার শরীর। পিঠের ওপর তার রেশমি কালো চুলগুলো সম্পূর্ণ মেলানো। বাতাসে সেই অবাধ্য চুলগুলো উড়ে এসে বারবার তার মুখমণ্ডল এলোমেলো করে দিচ্ছে। আজ ঈদে খুশির দিনে আকাশের বুকটা মেঘাচ্ছন্ন না হলেও মেহেরের মনের আকাশটা আজ ভীষণ রকম মেঘে ঢাকা। চোখের কোণে জমে থাকা নোনা জলগুলো চিকচিক করে উঠছে। বুক চিরে আসা এক গভীর দীর্ঘশ্বাসের সাথে আপনা আপনি দুফোঁটা অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ল তার। ঠিক তখনই শুকনো পাতার ওপর কারো পায়ের আওয়াজ আর জোরালো উপস্থিতি টের পেয়ে ধড়ফড় করে উঠল মেহের। সে তড়িঘড়ি করে নিজের ওড়নার আঁচল দিয়ে চোখ দুটো মুছে নিয়ে চমকে পিছনে তাকালো। ইফাত কখন যে তার পেছনে এসে দাঁড়িয়েছে সে টেরই পায়নি। মেহের কিছু বুঝে ওঠার আগেই ইফাত মুখে এক চিলতে চঞ্চল হাসি নিয়ে হুটু করে মেহেরের এক কদম গা ঘেঁষে পাশে বসে পড়ল। ইফাতকে এতটা কাছাকাছি দেখে মেহেরের ভেতরটা ভয়ে কেঁপে উঠল। সে যখনই নিজেকে সামলে নিয়ে সিঁড়ি থেকে চটপট উঠে চলে যেতে চাইল, ঠিক তখনই ইফাত বিদ্যুৎ গতিতে মেহেরের কবজিটা নিজের শক্ত হাতের মুঠোয় আঁকড়ে ধরল। ইফাতের সেই অনাকাঙ্ক্ষিত শক্ত হাতের স্পর্শে মুহূর্তের মধ্যে মেহেরের পুরো শরীর একটা তীব্র ঝাঁকুনি দিয়ে উঠল। 5 বছর আগে এক ভয়ঙ্কর অতীত যেন এক পলকে তার চোখের সামনে ভেসে এলো। সে বিদ্যুৎ গতিতে মোচড় দিয়ে নিজেকে ইফাতের হাতের বাঁধন থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছটপট করে উঠল, কিন্তু ইফাতও এত সহজে ছাড়া পারত না। সে মেহেরের ছটপটানি দেখে কবজির বাঁধনটা আরো কিছুটা শক্ত করে তাকে জোরপূর্বক নিজের পাশে বসিয়ে দিল। মেহেরের ফর্সা মুখটা এবার ভয় ও আতঙ্কে একদম ফ্যাকাশে হয়ে গেল। সে ইফাতের চোখের দিকে তাকানোর সাহসটুকু হারিয়ে কম্পিত ও মিনমিনে স্বরে আকুতি জানালো, ছাড়ুন আমাকে। ইফাত মেহেরের চোখের দিকে সরাসরি তাকিয়ে এক ভুরু কুঁচকে শুধালো, আই জাস্ট ওয়ান্ট টু নো বাট হোয়াই। কেন ছাড়বো? ছাড়ুন প্লিজ, কেউ এভাবে দেখলে খারাপ ভাববে। মেহেরের গলায় স্পষ্ট কান্নার সুর। আই ডোন্ট কেয়ার, যে যাই বলুক তাতে ইফাত চৌধুরীর কিছু যায় আসে না। তার আগে বলো তুমি কোন সাহসে এই ইফাত চৌধুরীকে এভাবে ওয়েট করে চলছো? হ্যাঁ, তুমি কি জানো আমার সাথে প্রেম করার জন্য কত শত রূপবতী মেয়ে দিন রাত পাগল হয়ে ঘুরে বেড়ায়? মেহেরের অনবরত ইফাতের শক্ত হাতের মুঠো থেকে নিজের হাতটা মোচড় দিয়ে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু ইফাতের প্রশালী শক্তির সামনে তার এই ছোট চেষ্টা কিছুতেই সফল হচ্ছিল না। এক পর্যায়ে নিজের সবটুকু চেষ্টা ব্যর্থ হতে দেখে মেহের সোজা ইফাতের চোখের দিকে তাকালো। তার চোখের সেই চঞ্চল চাহনি দেখে মেহেরের ঠোঁটের কোণে এক তীব্র তাচ্ছিল্য ও বিষাদের হাসি ফুটে উঠল। সে অত্যন্ত শীতল গলায় বলল, আমি আপনার পেছনে ঘুরে বেড়ানো সেই সব সস্তা মেয়েদের কাতারে পড়ি না মিস্টার। আর আমি আপনাকে একটুও অ্যাভয়েড করছি না, শুধু আপনার থেকে একটু দ্রুত বজায় রেখে চলছি মাত্র। অবশ্যই দ্রুত বজায় রেখে চলার বুদ্ধিটা যদি আজ থেকে ঠিক 5 বছর আগে আমার মাথায় আসতো, তবে অন্তত আজ সমাজের কাছ থেকে এত জঘন্য অপবাদ বা উপাধি আমাকে উপহার পেতে হতো না। আর না চোখের সামনে
আমার কলিজার টুকরো মা বাবাকে চিরকালের মতো হারাতে হতো। মেয়ের কথার ভেতরে সেই আকাশসম গভীরতা আর তীব্র লুকানো কষ্টটা চঞ্চল প্রকৃতির রিপাত এক পলকে ঠিক বুঝে উঠতে পারল না। সে নিজের জোড়া ভুরুকুচকে মেয়ের মলিন মুখের দিকে তাকিয়ে বিভ্রান্ত স্বরে জিজ্ঞেস করলো, মানে কি বলতে চাইছো তুমি? 5 বছর আগে কি হয়েছিল? আপনি আমার কথার মানে বুঝবেন না, আর বোঝার দরকারও নেই। প্লিজ এবার অন্তত আমার হাতটা ছাড়ুন। মেহেরের কণ্ঠস্বর এবার ক্ষোভে কাঁপতে লাগলো। তবুও ইপাত ছাড়লো না। সে দীর্ঘ গলায় বলল, তাহলে পুরো ব্যাপারটা আমাকে বুঝিয়ে দিয়ে যাও। ইপাত নিজের জেদ ধরে রাখলো। মেহেরের ভেতরে জমানো ক্ষোভ এবার আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। সে এক চরম রাগান্বিত ও কঠোর কণ্ঠে চিৎকার করে আওড়ালো, আপনাকে বললাম না আমার হাতটা ছাড়ুন। এক কথা কি কানে যায় না আপনার? কথাটা শেষ করে মেহের নিজের সর্বশক্তি দিয়ে এক ঝটকা মেরে ইফাতের হাতের শক্ত বাঁধন থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। ইফাত হুট করে এমন ঝটকা পাওয়ায় হাতটা আগলা করে ফেলল। মেহের আর এক সেকেন্ডও সেই বকুলা তলায় দাঁড়িয়ে রইল না। সে নিজের আসলটা হাত দিয়ে চেপে ধরে চোখের অশ্রু মুছতে মুছতে অন্তত দ্রুত পায়ে পুকুর পাড় থেকে বাড়ির ভেতরের দিকে চলে গেল। ইফাত সেই সিঁড়িতে বসে রইল। সে মেহেরের অভাবে হন্তদন্ত হয়ে চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে নিজের এক হাত দিয়ে মাথা চুলকালো। তারপর আপন মনে এক চিলতে অদ্ভুত ও মুগ্ধতার হাসি হাসলো। সে নিজের ফিসফিসানি কণ্ঠে আওড়ালো, আই অ্যাম রিয়েলি সরি আমার ফুল কন্যা। তবে তোমায় তো আমি এত সহজে ছাড়ছি না, বিকজ তোমার ওই রহস্যময় শান্ত চোখের মধ্যে এমন কিছু একটা লুকিয়ে আছে যার জন্য এই ইফাত চৌধুরী নিজের ডজন ডজন সুন্দর সুন্দর গার্লফ্রেন্ড সাইডে রেখে শুধু তোমার ওই মলিন মুখের দিকেই সারাদিন এক নাগাড়ে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তোমাকে দেখলেই কেন জানি হৃদয়ে এক অন্যরকম ভালো লাগা কাজ করে, এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়। উজান সোফায় বসে অন্তত মনোযোগ দিয়ে ল্যাপটপে ভার্সিটির কিছু জরুরি কাজ করছে। বাহিরের কোনো কোলাহল যেন তার কানে প্রবেশ করতে না পারে, সেজন্য সে কানে টুথ হেডফোন গুঁজে চড়া ভলিউমে গান ছেড়ে রেখেছে। ঠিক তখনই ঘরের দরজায় ছোটখাটো একটা ছায়া এসে উকি দিল। রুমের ভেতরে উজানকে ওভাবে গম্ভীর মুখে একাকী কাজ করতে দেখেই মুহূর্তের মধ্যে মৌয়ের ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টু ও বিজয়ী হাসি ফুটে উঠল। মৌ এক হাতে একটা চকলেট কোন আইসক্রিম কামড়ে খেতে খেতে গুটি গুটি পায়ে এগিয়ে এসে ধপাস করে একদম উজানের গা ঘেঁষে পাশে বসলো। চেনা সুবাস চারপাশে কার উপস্থিত টের পেয়ে উজান ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে চরম ব্যক্তিগত দৃষ্টিতে মৌয়ের দিকে তাকালো। সে কোনো কথা না বাড়িয়ে সোফার অন্য প্রান্তে একটু সরে বসলো। কিন্তু মৌও দমবার পারত না। সে তড়িৎ গতিতে আবার উজানের একেবারে পাশে গিয়ে লেপ্টে বসলো। উজান যত ভারী দ্রুত বজায় রাখতে সোফার এপাশ ওপাশ সরে যেতে চাইল, মৌ ততবারই ইঞ্চি ইঞ্চি করে এগিয়ে গিয়ে তার সাথে নিজের ঘনিষ্ঠতা বাড়াতে লাগলো। অবশেষে উজান নিজের ধৈর্যের বাঁধ হারিয়ে কপাল কুঁচকে কান থেকে হেডফোনটা টেনে নামিয়ে অন্তত রাগান্বিত কণ্ঠে আওড়ালো, এই ফাজিল মেয়ে, আমার গায়ের ওপর এভাবে এসে ঘেঁষাঘেঁষি করছো কেন? হ্যাঁ, পাখা গজিয়েছে তোমার? মৌ আইসক্রিমে একটা বড় কামড় দিয়ে মুখটা একটু বাঁকিয়ে বলল, এই যে প্রফেসর সাহেব, আপনি কি সারাক্ষণ ওই বাজখাই গলায় চিৎকার করা ছাড়া আর কোনো
শান্ত ভাষায় কথা বলতে পারেন না? তাছাড়া আপনি তো এখন আমার বিবাহিত বর হন, সো নিজের বরের একটু কাছাকাছি আমি যেতেই পারি, তাতেও আপনার প্রবলেম? উজান তর্জনী উঁচিয়ে কড়া সুরে বলল, হ্যাঁ প্রবলেম, ভীষণ প্রবলেম। তোমার এই সস্তা আদিক্ষেতা আমার একদম পছন্দ নয়। এখন চুপচাপ দূরে গিয়ে বসো, আমাকে আমার কাজ করতে দাও। উজান ভেবেছিল ধমক খেয়ে মেয়েটা এবার অন্তত দূরে গিয়ে বসবে, কিন্তু তার সেই ধারণাকে এক তুড়িতে উড়িয়ে দিয়ে মুহূর্তের মধ্যে সোফা থেকে ডানা মেলে সোজা উজানের কোলের ওপর গিয়ে আয়েশ করে বসে পড়ল। উজান একদম আহম্মকের মতো চোখ দুটো বড় বড় করে তাকিয়ে রইল। তার মগজ যেন এক সেকেন্ডের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছে। এই মেয়েটা আসলে কোন উপাদানে তৈরি? তাকে মুখে বলা হচ্ছে দূরে গিয়ে বসতে, অথচ সে দ্রুত কমানো তো দূর, একেবারে তার কোলের উপর চড়ে বসে আছে। এই বেয়াদব মেয়ে, এখনই নামো আমার কোল থেকে। এটা কি তোমার দোলনা মনে হয় যে যখন ইচ্ছে এসে দোল খাবে? একদম বেশরম অসভ্য মেয়ে একটা। উজানের মুখে অসভ্য শব্দটা শোনা মাত্র মৌয়ের গাল দুটো রাগে রসগোল্লার মতো উঠল। সে কোলের উপর বসে উজানের কলাটা টেনে ধরে খটখট করে উত্তর দিল, আপনি অসভ্য, আপনার 14 গোষ্ঠী অসভ্য। এসেছে আমাকে অসভ্যতার সার্টিফিকেট দিতে। নিজের ক্যারেক্টারে কোনো ঠিকানা নেই। ঘুমের ঘোরে আমাকে জড়িয়ে ধরে শিরিন শিরিন করে চুমু খায়, তার হিসেব নেই। আর এখন আমার দিকে আঙুল তুলছে। বেশি তেড়াবেড়ি করলে কিন্তু বলে দিচ্ছি, শুধু কোল নয়, একদম আপনার ওই মাথার উপর গিয়ে চড়ে বসে থাকবো। উজান নিজের কটমট রক্তচক্ষু দৃষ্টি নিয়ে মৌয়ের দিকে তাকালো। রাগে তার কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোচ্ছে। সে নিজের দাঁতে দাঁতে পিষে বিড়বিড় করে বলে ফেলল, এখন তো শুধু ওই মাথার উপর চড়ে বসাটাই তো বাকি রেখেছো, বেয়াদব মেয়ে। উজানের ওই অসহায় রাগী মুখটা দেখে মৌ আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে খিলখিল করে হেসে উঠল। উজান তখনও নিজের গম্ভীর মার্কা রক্তচক্ষু দৃষ্টি দিয়ে মৌয়ের দিকে তাকিয়ে আছে। মৌ হঠাৎই নিজের হাতের অর্ধেক খাওয়া চকলেট আইসক্রিমটা উজানের ঠোঁটের একদম সামনে এগিয়ে দিল এবং চোখে একরাশ মায়া ও মিষ্টি হাসি ঝুলিয়ে নরম সুরে আওড়ালো, আইসক্রিম খাবেন? আমার খুব ফেভারিট, অনেক টেস্টি কিন্তু। উজান আইসক্রিমটা এক হাত দিয়ে সরিয়ে দিয়ে মুখ ঘুরিয়ে নিল। আমি এসব ফালতু অখাদ্য কুখাদ্য খাবার খাই না। তা তো বলবেনই। আমার হাতের মিষ্টি আইসক্রিম আপনার কাছে তো অখাদ্য মনে হবেই। আপনার তো ওই ডাইনি শিরিনের হাতের বিষ খেলেও অমৃত মনে হতো, তাই না? শুধু এই মৌকে দেখলেই আপনার গায়ে জন্ডিসে চড়ে বসে। আমাকে আপনার একটুও ভালো লাগে না। বুঝতেই যখন পারছো যে তোমাকে আমার সহ্য হয় না, তাহলে কেন শুধু শুধু আমার লাইফে আটার মতো লেগে আছো? চলে যাও না আমার জীবন থেকে। উনি বললেন আর আমি অমনি পুটলা পুটলি বেঁধে চলে গেলাম, তাই না? মৌ কোল থেকে এক ঝাঁটায় নেমে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর উজানের দিকে চোখ রাঙিয়ে বলল, এই জন্মে তো আপনার পিছু ছাড়ছি না, এমনকি মরে গেলেও আপনার হাড় মাংস জ্বালিয়ে পুড়িয়ে একদম কয়লা বানিয়ে ছাড়বো। উজান চোখ জোড়া কপালে তুলে একরাশে বিরক্ত নিয়ে সোফা ছেড়ে এবার সোজা বিছানায় গিয়ে বসলো। কিন্তু মৌয়ের আজ তার পিছু ছাড়ার কোনো নামই নেই।
সেও বিড়ালের বাচ্চার মতো পিছু পিছু গিয়ে ঠিক উজানের গা ঘেঁষে বিছানার উপর আয়েশ করে বসলো। উজান মৌয়ের দিকে এক পলক আর চোখে তাকিয়ে একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। তারপর আর কোনো কথা না বাড়িয়ে আবারও নিজের ল্যাপটপের স্ক্রিনে তীব্র মনোযোগ দিল। ঠিক তখনই মৌ মুচকি হাসতে হাসতে ফিসফিস করলো, প্লিজ ছাড়ুন আমায়, শাশুড়ি আম্মায় এসে পড়বে। মৌয়ের মুখে এই কথাটি শোনা মাত্রই উজান বিষমুখ এলো। সে কাশতে কাশতে ল্যাপটপটা একপাশে সরিয়ে নিজের চোখ দুটো বড় বড় ও রাঙিয়ে চেঁচিয়ে বলে উঠল, এই অবদ্ধ মেয়ে, তোমায় আমি ধরলাম কখন যে ছেড়ে দেব। মৌ লাজুক হাসি দিয়ে বলতে লাগে, না মানে আপনি একদিন এমন করবেন তো তাই আগে ভাগেই প্র্যাকটিস করছি, শয়তানের হাড্ডি বলে কি। এই বলে উজান ক্ষিপ্ত পায়ে মৌয়ের পিছু নিল তাকে ধরার জন্য। মৌ খিলখিল করে হেসে এক লাফে সরে গেল। উজানও দমবার পারত না, সেও তার পিছু দৌড়াতে লাগলো। মৌ পুরো রুম জুড়ে প্রজাপতির মতো এদিক থেকে ওদিকে ছুটে বেড়াতে লাগলো। উজানের হাত থেকে বাঁচতে তার এই চিলতে ছটফটানি দেখে উজান মাঝপথেই থেমে গিয়ে চেঁচিয়ে উঠল, এই ইডিয়েট, দাঁড়াও বলছি। এটুকু বয়সে মুখ দিয়ে পাকা পাকা কথা বের করছি, এখনো দুধের দাঁতও পড়েনি, অথচ অবর্ধদের মতো ব্যবহার। মৌ বিছানার ওপাশে গিয়ে তড়িৎ গতিতে ঘুরে দাঁড়িয়ে মুখটা বাঁকিয়ে নিল। সত্যি কথা বললেও আমার দোষ, তাই না? চুপ কর অসভ্য মেয়ে, একবার যদি তোমায় হাতে নাতে ধরতে পারি তবে মেরে একদম তক্তা বানিয়ে ফেলবো, মনে রেখো। আপনি চুপ করুন সভ্য পুরুষ, এই বালের কথা ছাড়া আর কি বা পারেন? ননসেন্স বলে কি? এমন বেয়াদব মেয়ে আমার কপালেই জুটতে হলো। হে মাবুদ, দয়া করে হয় তুমি আমাকে নিজের কাছে তুলে নাও, নয়তো এই খাচ্চর মেয়েটাকে তুলে নাও। কথাটা মুখ থেকে বের হওয়া মাত্রই উজান নিজেই কেমন যেন থমথ খেয়ে থেমে গেল। এদিকে মৌ দৌড়াতে দৌড়াতে মাঝপথেই থমকে দাঁড়িয়ে উজানের দিকে তাকিয়ে মুখটা বিশ্রীভাবে ভাঙল। তারপর বিছানার অন্য পাশে গিয়ে দুহাতে নিজের কোমর শক্ত করে চেপে ধরে কক্রোশ গলায় আওড়ালো, অন্যদের ভাতার তার বউয়ের সাথে কত রোমান্স করে, অথচ আমার ভাতার আমাকে দু চোখেও সহ্য করতে পারে না। আচ্ছা সত্যি করে বলুন তো, আপনার সিস্টেমে কোনো প্রবলেম নেই তো আবার? নয়তো আমাকে বারবার উপরে তুলে নিতে কেন বলেন? উজানের জোড়া ভুরু এবার কুঁচকে গেল। রাগে তার কপালের ও গলার শিরাগুলো স্পষ্ট ফুলে উঠেছে। এই মেয়েটা দিন দিন কতটা বেশরম আর অবদ্ধ হয়ে যাচ্ছে। বয়সে সে মৌয়ের চেয়ে বেশ অনেকটা বড়, অথচ মেয়েটার মনে সেই নিয়ে বিন্দুমাত্র ভয় বা সমীহ নেই। আচমকাই উজান আর কোনো কথা না বলে বাঘের মতো ক্ষিপ্ত গতিতে বিছানা পার হয়ে মৌকে ধরার জন্য ঝাঁপিয়ে পড়ল। মৌ বিপদ টের পেয়ে পালানোর জন্য যেই না উল্টো দিকে এক দৌড় দিতে চাইল, ঠিক তখনই উজানের শক্ত হাতের টানে ভারসাম্য হারিয়ে সে সোজা বিছানার উপর হুড়ুমুড়ু খেয়ে আসে পড়ল। আর ঠিক একই সাথে নিজের শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে মৌয়ের ঠিক গায়ের ওপরে গিয়ে আসে পড়ল উজান। আচমকি এই পতনে তীব্র ভয়ে আর লজ্জায় মুহূর্তের মধ্যে নিজের চোখ মুখ খিচে বন্ধ করে নিল মৌ। আর ঠিক তখনই উজানের ঠোঁট দুটো গিয়ে সরাসরি স্পর্শ করল মৌয়ের নরম ঠোঁটের কোল। মুহূর্তের মধ্যেই মৌ যেন স্তব্ধ হয়ে গেল। তার সারা শরীরের ভেতর এক তীব্র অদ্ভুত ও অচেনা শিহরণ বিদ্যুৎ বেগে বয়ে গেল। সে নিজে দুহাত দিয়ে বেডশিট শক্ত করে খামচে ধরল। তার বুকের ভেতরের হৃৎপিণ্ডটা যেন আজ খাসা ভেঙে বেরিয়ে আসার জন্য
পাগলের মতো লাফাচ্ছে। এদিকে উজান নিজের ঠোঁটে মৌয়ের উষ্ণ ছোঁয়া পেতেই কেমন যেন অবশ হয়ে গেল। মৌয়ের ওই আকুল ভীতু আর লালচে হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে উজান যেন এক পলকে অন্য কোনো এক চেনা অচেনা মায়াবী জগতে হারিয়ে গেল। সে পলকহীন ধীর দৃষ্টিতে তাকিয়ে রইল মৌয়ের মুখের দিকে। তার গভীর চোখজোড়া হুট করেই আটকে গেল মৌয়ের ঠোঁটের ঠিক কোণায় থাকা ছোট্ট কুচকুচে কালো তিলটার উপর। আবছা আলোয় তিলটা মেয়েটার মায়াবী মুখে বড্ড বেশি মানিয়েছে। উজান যুক্তির খাতিরে নিজেকে সরিয়ে নিতে চাইল, কিন্তু তার অবদ্ধ মন ও শরীর যেন বারবার এই মায়াবিনীর দিকেই তীব্রভাবে আসক্ত হয়ে পড়ছে। এক অদ্ভুত অনুভূতি তার ভেতরটা তোলপাড় হতে লাগলো। যে মেয়েটা সারাদিন তাকে জ্বালিয়ে শেষ করে ফেলে, ঠিক এই মুহূর্তে তাকে পৃথিবীর শ্রেষ্ঠ শান্ত ও পবিত্র মায়াবিনী বলে মনে হচ্ছে উজানের। ঠিক তখনই নীরবতা ভেঙে মৌয়ের চোখের পাতা দুটো ধীরে ধীরে খুলে গেল এবং উজানের কানের কাছে অন্তত ফিসফিসানি ও ভেজা গলায় ভেসে এলো, ভালোবেসে ফেললেন নাকি মিস্টার প্রফেসর? মৌয়ের এই সফল কথায় মুহূর্তের মধ্যে ঘোর কাটল উজানের। সে তীব্রভাবে হকচকিয়ে উঠে শটান বিছানার উপর দাঁড়িয়ে পড়ল। নিজেকে দ্রুত সামলে নিয়ে সে যখনই রুম ছেড়ে দূরে সরে যেতে চাইল, ঠিক তখনই বিদ্যুৎ গতিতে মৌ বিছানা থেকে উঠে উজানের হাতটা শক্ত করে টেনে ধরল। উজান কিছু বুঝে ওঠার আগেই মৌ তাকে এক ঝাঁকা ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল এবং বিদ্যুৎ গতিতে নিচে উজানের শক্ত বুকের উপর আয়েশ করে উঠে বসল। উজান নিচে শুয়ে থেকে মৌকে বারণ করার জন্য কিছু একটা বলতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। সে যেন আবারও এক গভীর ঘোরের গোলক ধাঁধায় আটকে গেছে। মৌ নিজের ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি ও বিজয়ী হাসি ঝুলিয়ে উজানের মুখের দিকে খানিকটা ঝুঁকে এলো। অন্তত নরম ও দাবিদার কণ্ঠে শুধালো, প্রফেসর সাহেব, কবে বউ হব আমি আপনার? মৌয়ের কথাগুলো স্পষ্ট শুনতে পেল উজান, কিন্তু তার শরীরে কোনো প্রতিক্রিয়া দেখানোর ক্ষমতা রইল না। সে আগের মতোই অপলক মুগ্ধ দৃষ্টিতে মৌয়ের চোখের দিকে তাকিয়ে রইল। মৌ এবার নিজের হাতটা বাড়িয়ে উজানের কপালে পরম মমতায় ধীরে ধীরে স্পর্শ করল এবং সেখানে নিজের উষ্ণ ঠোঁট দুটো ছুঁয়ে দিল। তারপর নিজের ছোট ও নরম আঙুলগুলো দিয়ে উজানের পরিপাটি করে আসানো চুলগুলো এলোমেলো করে দিয়ে এক চিলতে ম্লান হাসল। অন্তত নিচু ও আকুল স্বরে সে বলতে লাগলো, আমি আপনার লক্ষ্মী বউটা হতে চাই প্রফেসর সাহেব। জানেন প্রফেসর সাহেব, আমি জীবনে কখনো এতটা বেহায়া হয়নি যতটা প্রতিদিন আপনার বেলায় হচ্ছি। যে মৌ একসময় বন্ধুদের আড্ডায় বুক ফুলিয়ে সবাইকে বলতো সে নিজের চেয়ে বেশি গুরুত্ব জীবনে কখনো অন্য কাউকে দেবে না, কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে না, অথচ আজ দেখেন আমার পুরোটা জীবন, আমার বেঁচে থাকার একমাত্র ভরসা ও শেষ আশ্রয় স্থল আপনি নিজে হয়ে দাঁড়িয়েছেন। মৌয়ের চোখ দুটো এবার কানায় কানায় ভরে উঠল। সে উজানের শার্টের বোতামটা নিজের আঙুলে জড়াতে জড়াতে আরো ভাঙা গলায় বলল, খুব ইচ্ছে হয় জানেন, আপনার ওই গম্ভীর মুখ থেকে অন্তত একটিবারের জন্য হলেও ভালোবাসি শব্দটা শুনতে। সেই আশায় প্রতিদিন আমার বুকটা ছটফট করে, কিন্তু দিন শেষে আপনার ডিকশনারিতে আমার জন্য শুধুই এক মস্ত বড় শূন্যতা। যদি কখনো দেখেন আমি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছি, আমার শেষ নিঃশ্বাসটুকু চলার অপেক্ষায় আছে, তখন আপনি
শুধু আমাকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরে একটিবার বলবেন, ভালোবাসি মৌ। দেখবেন এই বেহাইয়া মেয়েটা শুধুমাত্র আপনার ওই ভালোবাসার লোভে আবারও আপনার কাছে ফিরে আসবে। মৌ উজানের বুকে নিজের হাতটা রেখে চোখ বন্ধ করে নিল। এই বেহায়া মেয়েটা শুধু আপনাকেই চায়, একদম পুরোপুরি নিজের করে চায়, যেখানে মৌ ব্যতীত অন্য কেউ আপনার প্রতি বিন্দুমাত্র অধিকার ফলাতে আসবে না। ভালোবাসি প্রফেসর সাহেব, ভীষণ 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 ভালোবাসি আপনাকে। উজান তখনও আগের মতোই নিথর দৃষ্টিতে মৌয়ের দিকে তাকিয়ে রইল। এতকাল এই মেয়েটার প্রতিটা বাচ্চামো আর পাগলামিতে সে ভীষণ বিরক্ত হতো। তার প্রতিটা কথা তার কানে ককরোচ শোনাতো, অথচ আজ কেন জানি তার একটুও বিরক্তি লাগলো না, বরং তার অবাধ্য মন বলছিল এই বেহাইয়া মেয়েটার চোখের দিকে তাকিয়ে এভাবেই পুরোটা জীবন পার করে দেওয়া যায়। পর মুহূর্তে উজান নিজের ভেতরে প্রবল প্রসালী ঘোর কাটিয়ে উঠল। সে মৌকে আলতো করে নিজের বুক থেকে নামিয়ে বিছানার উপর সোজা করে বসালো এবং নিজে তার একদম মুখোমুখি বসলো। মৌয়ের অশ্রু সজল চোখের দিকে সরাসরি নিজের থিরে চোখ রেখে অন্তত দীর্ঘ ও গম্ভীর কণ্ঠে আওড়ালো, শোনো মেয়ে, ভালোবাসা কোনো ছেলে খেলা বা পুতুল খেলার নাম নয়। তুমি এখনো বড় ছোট, ইম্যাচিউর, তাই তুমি ভালোবাসার আসল নিম্ন মানে জানো না। ভালোবাসা মানে হলো নিজের সাজানো সুন্দর জীবনটাকে নিজের হাতে ধ্বংস করা। আর একবার যদি সেই জীবনের সুতো কেটে ধ্বংসের মুখে পড়ে যাও, তবে দুনিয়ার কোনো শক্তি তোমাকে আর টেনে তুলতে পারবে না। ও নিজের চোখের কোণের অশ্রুটা হাতের উল্টো পিঠে দিয়ে মুছে নিল। তারপর উজানের চোখের দিকে তাকিয়ে তীব্র আকুতি নিয়ে ডুকরে কেঁদে উঠে, তবু আমি আপনার দেওয়া সেই ধ্বংসটুকু নিজের জীবনে চাই প্রফেসর সাহেব। আপনার ভালোবাসা ধ্বংস হতেও আমার বিন্দুমাত্র আপত্তি নেই। উজান তার গভীর দৃষ্টি দিয়ে মৌয়ের ওই অশ্রু সজল ও জেদি মুখের দিকে তাকিয়ে রইল। তারপর বুক চিরে এক দীর্ঘ ও ভারী দীর্ঘশ্বাস ফেলল। এই অবুঝ মেয়েটাকে সে কিছুতেই জীবনের কঠিন সমীকরণগুলো বুঝিয়ে উঠতে পারে না। সে যতই মৌকে দূরে ঠেলে দিতে চায়, মেয়েটা যেন ততটাই তীব্র এক মায়াবী আকর্ষণে তার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চাইছে। উজান আর কথা বাড়িয়ে বিতর্ক দীর্ঘই করতে চাইল না। সে কিছুটা অতিষ্ঠ হয়ে বড় বড় শ্বাস ফেলে বিছানা থেকে উঠে দাঁড়ালো এবং আবারও সোফায় গিয়ে নিজের ল্যাপটপের দিকে মনোযোগ দিল। তবে এবার আর মৌ উজানকে একটু বিরক্ত করতে গেল না। সে শান্ত বিছানার ওপর দু হাঁটু মুড়ে বসে এক হাত গালে দিয়ে অপলক চোখে সোফায় বসা উজানকে দেখতে লাগলো। তার চোখে তখন এক রাস মুগ্ধতা আর দাবিহীন ভালোবাসা। এদিকে ল্যাপটপের স্ক্রিনে কোডিং আর ভার্সিটির কাজের ফাঁকে ফাঁকে উজানও বারবার চোখে বিছানার দিকে তাকাচ্ছিল। প্রতিবারই সে দেখছিল মেয়েটা একটু নড়চড় না করে চাতক পাখির মতো তার দিকে চেয়ে আছে। এভাবে কেটে গেল প্রায় ঘন্টা দুয়েক। ঘড়ি কাঁটা যখন রাত 12টা, তখন উজান কাজ শেষ করে ল্যাপটপটা অফ করলো। সে মৌয়ের দিকে তাকিয়ে দেখলো মেয়েটা এখনো ঘুমায়নি, বিছানায় একাকী এপাশ ওপাশ করছে। মৌ কেন এমন ঘুমানোর জন্য ছটফট করছে, আর কেনই বা সে একা ঘুমাতে পারছে না, তার কারণ উজান চৌধুরী খুব ভালো করেই জানে। উজান নিজের ঠোঁটের কোণে এক চিলতে নিঃশব্দ হাসি ফুটিয়ে সোফা থেকে উঠে দাঁড়ালো। তারপর ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গিয়ে মৌয়ের পাশে ধপাস করে শুয়ে পড়ল।
মৌ কিছু বুঝে ওঠার আগেই উজান নিজের এক জোরালো ও শক্ত হাত বাড়িয়ে মৌকে টেনে সরাসরি নিজের চওড়া বুকের মাঝে নিয়ে এলো। বুকের মাঝে চেনা উষ্ণতা আর উজানের শরীরে জ্ঞান পাওয়া মাত্রই মৌয়ের সমস্ত ক্লান্তি যেন এক নিমেষে কাপড়ের মতো উড়ে গেল। সে একটু দ্বিধা না করে মুহূর্তের মধ্যে উজানের শক্ত বুকে নিজের নরম মুখটা গুজে দিল। আসলে কাউকে জড়িয়ে ধরে ঘুমানোটা মৌয়ের বহুদিনের পুরনো অভ্যেস। চৌধুরী বাড়িতে আসার আগে নিজের বাসায় সে সবসময় মেহেরকে এভাবে জড়িয়ে ধরে ঘুমাতো, আর আজ এই চৌধুরী বাড়িতে এসে উজান চৌধুরী নামক এই খিটখিটে মানুষটা খুব অল্প দিনেই তার বেঁচে থাকার প্রধান অভ্যাসে পরিণত হয়েছে। মৌ উজানের বুকে মুখ রেখে নিজের ছোট ও ভেজা গলায় অন্তত আদুরে সুরে ফিসফিস করল, আপনি অনেক ভালো প্রফেসর সাহেব, লাভ ইউ। কথাটা শেষ করতে করতেই মৌয়ের চোখের পাতা দুটো এক অদ্ভুত শান্তিতে ও ঘুমে বুঝে এলো। উজানের বুকে নিরাপদ আশায় সে নিমিষেই গভীর ঘুমের দেশে তলিয়ে গেল। উজান নিজের বুকের ওপর মৌয়ের শান্ত নিঃশ্বাস অনুভব করে অন্ধকারে নিঃশব্দে ও পরম তৃপ্তিতে হাসল। তার নিজেরও জানা নেই কখন এই পুচকে মেয়েটা তার পাথুরে হৃদয়ে কিছুটা অধিকার হরণ করে নিয়েছে। সে নিজের অলক্ষণে অন্তত আলতো ও কোমল ছোঁয়ায় মৌয়ের রেশমি চুলগুলোর ওপর হাত বুলিয়ে দিতে লাগলো। এক সময় উজান নিজেও মৌকে বাহুবন্ধনে আগলে রেখে ঘুমের রাজ্যে পাড়ি জমালো।